তুমি 2-4 দিনের ছুটি নিয়ে একবার কলকাতায় যাও, অপূর্ববাবুর সঙ্গে কথাটা সরাসরি মিটিয়ে নাও। এইভাবে তো চলতে পারে না। কিন্তু বড়দি আপনার সঙ্গে ভদ্র দেখা করতে এসছেন। কোনো গার্জেন? না, উনি কলকাতা থেকে এসেছেন। অপূর্ব মিত্র নাম বললেন। আমি স্টাফ রুমে যাচ্ছি বর্দি। সে কি, উনি নিজেই যখন এসছেন তখন সামনাসামনি কথাটা বলে নাও, দেখো উনি কি বলতে চাইছেন। না বর্দি, ও তো আপনার সঙ্গে দেখা করতে এসছে, আমার এখানে না থাকাটাই ভালো। তাছাড়া ও হয়তো এমন অনেক কথা বলবে যেটা ও আমার সামনে বলতে পারবে না, আমি তাই চলে যাচ্ছি। বর্দি, ওনাকে তাহলে দাও, ভেতরে পাঠিয়ে দাও। দাঁড়ান দাঁড়ান, আপনি কি সেই অপূর্ব মিত্র যার বেশ কিছুদিন আগে হেরিটেজ বিল্ডিং আর পুরনো বনেদি পরিবার নিয়ে আর্টিকেল বেরিয়েছিল? হ্যাঁ, আমি সেই। ইনফ্যাক্ট এই কলকাতার বনেদি পরিবার, হেরিটেজ বিল্ডিং এইসব নিয়ে কাজ করতে এসেই আমি কলকাতায় ইন্দুদের মানে ইন্দিরার পরিবারের সঙ্গে জড়িয়ে পড়ি। এবং ও তো এরকম একটা ভদ্র সভ্য রিসার্চ ওয়ার্কার হয়ে আপনি ইন্দিরার সঙ্গে এরকম আচরণ করছেন কেন? ওর সম্পর্কে যে মানুষটা ফোনে এরকম জঘন্য কুৎসিত মন্তব্য করেছিল, তার সঙ্গে আমি আপনাকে মেলাতে পারছি না। এত নিচে নামলেন কি করে আপনি? ম্যাডাম, আপনি আসলে ওই ফোনের লোকটার সঙ্গে আমাকে মেলাতে চাইছেন, সেই কারণে আপনার আমাকে এত খারাপ মনে হচ্ছে, নীচ মনে হচ্ছে। কিন্তু ফ্যাক্ট ইজ, ওই লোকটা আমি নই। আমি ওই ধরনের কোনো খারাপ খারাপ কথা বলে ফোনটা করিনি। সেই মানুষটার আমি সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এটা সত্যি যে ইন্দুর সঙ্গে আমার সম্পর্কটা আগের মতো নেই, ইনফ্যাক্ট ডিটোরিয়েট করেছে। কিন্তু তাই বলে আমি এতটা খারাপ নই যে এটা কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আমি ইন্দুর নামে বানিয়ে বানিয়ে কথা বলবো, আজে বাজে কথা বলবো। আমি সেই লোকটা নই। তাহলে ইন্দিরার সাথে যে একের পর এক বাজে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তার সঙ্গে আপনি জড়িয়ে থাকেন কি করে? বিশেষ করে ইভটিজিং এর ব্যাপারটা। এক্স্যাক্টলি, আমি জানি বাইরে থেকে ঘটনাটা দেখলে যে কেউ তাই মনে করবে, কিন্তু বিশেষ করে ওটাও একটা অ্যারেঞ্জড ঘটনা। ওটার সঙ্গে আমি জড়িত ছিলাম না। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে যে কেউ একজন আছে যে পেছন থেকে পুরোটা অপারেট করছে, এবং সে চাইছে না আমার সঙ্গে ইন্দুর সম্পর্কটা থাকুক। ইনফ্যাক্ট সে চাইছে যে আমার সঙ্গে ইন্দুর সম্পর্কটা একেবারে শেষ হয়ে যাক। এটা আমি ইন্দুকে বোঝাবার চেষ্টা করেছিলাম, বাট আই ফেইলড। কিছু কোনোভাবেই ওকে বোঝাতে পারিনি। ফলে আমি নিতান্ত বাধ্য হয়ে আপনার কাছে ছুটে এসেছি। আপনার নাম ব্যবহার করে ওই জঘন্য কাজগুলো কে করছে বলে আপনার মনে হয়? আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন যে ইন্দুর আমার সঙ্গে বিয়ে হবার আগে আরেকটা বিয়ে হয়েছিল। সুদীপ মুখার্জি। আমার বলতে খারাপ লাগছে, কিন্তু আমার সন্দেহ যে কাজটা সুদীপের। সে কি? হ্যাঁ, আমি সুদীপকে সন্দেহ করি, কিন্তু ইন্দু এটা মানতে চাইছে না। কোনোভাবেই ওকে আমি কনভিন্স করতে পারিনি। এনিওয়ে, কিন্তু আমি কিন্তু আপনার কাছে এসেছি সম্পূর্ণ অন্য কারণে। আমি এসেছি যে ম্যাডাম, এরকম ফোন কিন্তু আবারও আসতে পারে। মানে যে এই খেলাটা খেলছে সে হয়তো আবারও ফোন করতে পারে আমার নাম করে, ইন্দু সম্পর্কে আজে বাজে কথা বলতে পারে ওকে অপদস্থ করার জন্য। কিন্তু প্লিজ আপনি বিশ্বাস করবেন না। দেখুন অপূর্ব বাবু, এখানে আমার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা জরুরি নয়। যেটা জরুরি হলো সেটা আপনার আর ইন্দিরার মধ্যে যে অবিশ্বাসের দেয়ালটা তৈরি হয়েছে সেটা ভেঙে ফেলা। আমি তো তাই চাইছি। আমি তো চাইছি ওর সঙ্গে কথা বলতে, কিন্তু ও কি দেখা করবে, মানে কথা বলবে আমার সাথে? আপনি বসুন। যদিও আপনার কথা শুনে ও উঠে বেরিয়ে চলে গিয়েছিল, আমি বুঝিয়ে পাঠিয়ে দিচ্ছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। ওই আশানীরের দলিলটা চীনাকে সরাবার মতলব দিয়ে আমি খুব ভুল করেছিলাম।
যে এইভাবে ম্যাসাকার করে দেবে এটা আমি ভাবতেও পারিনি। জেদ করে গোয়ার্তুমি করে ছেলেটা নিজেকে শেষ করে দিল, আমাদেরও বিরাট বিপদের মধ্যে ফেলে দিয়ে গেল। অমলকে দিয়ে আশারিনের দলিলটা বার করানোটাও আমাদের বিশাল ভুল হয়েছে। অমল পরীকে খবর দিয়ে দেবে এটা তো জানাই কথা। সেটা এখন মনে হচ্ছে তোমার? এখন অমলের সঙ্গে যে পরীর ঝামেলা লেগে গেছে এই খবরটা আমাকে কে দিয়েছিল? তুমিই তো। হ্যাঁ দিয়েছিলাম, এবং তার যথেষ্ট কারণ ছিল। চীনা ভয় দেখানোর পর অমল যেভাবে বৃদ্ধাশ্রমে গিয়ে ওখানকার বয়স্ক লোকজনদেরকে বলেছিল ওই জায়গাটা ছেড়ে চলে যেতে, তাতে আমার সেই ধারণাই হওয়ার কথা। শুধু তাই নয়, ও পরীকেও অনুরোধ করেছিল ওই কেসটা থেকে বেরিয়ে আসার জন্য, কেসটা ছেড়ে দেবার জন্য। এবং সেই নিয়ে অমলের সঙ্গে পরীর যথেষ্ট মতবিরোধ হয়েছিল, দুজনের মধ্যে যথেষ্ট ঝামেলা হয়েছিল। কাজে এসব থেকে তো আমার এটা ভাবাটাই স্বাভাবিক। কি ভেবেছিলে? কি ভেবেছিলে যে আমরা জিতে গেছি? ভুল ভুল। পরীর বুদ্ধির কাছে আমরা গো হারান হেরে গেছি। ফলে ওই দলিলটা এখন চলে গেল সুকল্যাণ বাবুর হাতে, আর চীনা চলে গেল উপরে। কিন্তু চীনার খুনের ব্যাপারটা নিয়ে তো আমাদের মুভ করতে হবে। কি লাভ? মুভ করে কি লাভ? আগরওয়াল আমাদের টাকা দিয়ে দেবে? হ্যাঁ, মাঝখান থেকে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তে পারে। তাই বলে দলের একজন খুন হয়ে গেল, আপনি কিচ্ছু করবেন না? আন্দোলন প্রতিবাদ কিচ্ছু করবেন না? আন্দোলন প্রতিবাদ? বিশাখা, সবে রাজনীতি করতে শুরু করেছো, এসব বুঝতে তোমার সময় লাগবে। চীনার খুনের প্রতিবাদ এই মুহূর্তে করতে গেলে পাড়ার লোকেরা সেটা ভালোভাবে নেবে না, এলাকার লোকেরা সেটা মেনে নেবে না। সাধারণ মানুষের কাছে চীনার কি ইমেজ ছিল? ওসব কিছু না। ঘরোয়াভাবে চীনার একটা কন্ডোলেন্স করবো, একটা শোকসভা করবো, ব্যাস। দলের মধ্যে যে সমস্ত লুম্পেনগুলো আছে তাদের কাছে একটা আইবাস হয়ে যাবে। এর বেশি কোনো কিছু আমি করতে পারবো না। আমি বারণ করেছিলাম যখন ওই বৃদ্ধাবাসে গিয়ে চীনা ওই বুড়োগুলোর উপর মারধর করেছিল, তখন আমি বলেছিলাম ওকে যে একটু গা ঢাকা দাও কিছুদিনের জন্য। আপনি বুঝতে পেরেছিলেন চীনা খুন হবে? পেরেছিলাম বিশাখা, বহু বছর ধরে রাজনীতি করছি, তাই আমি এটা বুঝতে পেরেছিলাম। কিন্তু চীনা বুঝতে পারিনি। চীনা মানতে চায়নি যে বাপেরও বাপ আছে। তা বাপের বাপটা কে বলুন তো? সেটা এখন আমাদের না ভাবলেও চলবে। দেখো, সেটা দায়িত্ব পুলিশের, পুলিশ খুঁজে বার করবে, আইন আইনের পথে চলবে। আমাদের কাজ হচ্ছে পরীকে হাত করা, এনি হাউ তাকে দলে টেনে নেওয়া। আপনি তো বিশ্বাস করে ওকে নিজের টেন্টে টেনেছিলেন, পাখি তো ধরা দেয়নি। ধরা দেয়নি? দেবে, এবার দেবে। পাখিকে ঠিক মতন দানাটা খাওয়াতে হবে, তাহলে সে ঠিক ধরা দেবে। পরীকে যদি আমরা হাত না করতে পারি, তাহলে এবার ইলেকশন জেতার কোনো চান্স নেই। এনি হাউ পরীকে আমাদের হাত করতে হবে, আর সে দায়িত্ব তোমার। তুমি, তোমার বুদ্ধির ওপর আমার আস্থা আছে। এটা শুধু আমার স্বার্থ নয়, এতে তোমারও স্বার্থ আছে। কারণ ইলেকশনটা তোমাকেই জিততে হবে, তোমাকে। তুমি তো বেহায়া কেন? কিন্তু আমি এখানে বাধ্য হয়ে এসেছি। দেখো, স্কুলে তুমি একটা ফোনের কারণে অপদস্থ হচ্ছ, এটা জানার পর তো আমি চুপ করে থাকতে পারি না, আমার তো এটা দায়িত্ব থেকে যায়। শোনো অপূর্ব, যেখানে তোমার আমার সম্পর্কটাই শেষ, সেখানে অযাচিত দায়িত্ব দেখানোর কোনো দরকার তোমার নেই। তুমি একা চাইলে সম্পর্কটা শেষ হয়ে যায় না অপূর্ব। কিন্তু তোমার আমার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, ঠিক আছে, কিন্তু আমি বিশ্বাস করি এটা কেটে যাবে, এটা একদিন শেষ হয়ে যাবে। আমি তার অপেক্ষায় থাকবো। হ্যাঁ, তুমি অপেক্ষা করলে করতে পারো, যত দিন ইচ্ছে অপেক্ষা করতে পারো। তবে একটা কথা তুমি জেনে নাও, ইন্দিরাকে তুমি আর কোনো দিনও পাবে না।
বাইরের লোকের সামনে আর ভালো সাজার চেষ্টা করো না অপূর্ব। তোমার ভেতরের চেহারাটা না আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। আমি সবে মাত্র আমার এই স্কুলের ব্যাপারটা একটু সামলে উঠেছিলাম, তুমি এসে আবার সব জলঘোলা করে দিলে। কিন্তু শোনো, থাক অপূর্ব, নতুন করে আর কিছু বোঝার বা দেখার আমার নেই। তুমি যদি ভেবে থাকো যে আমাদের এখানকার বড়দিকে বুঝিয়ে সুঝিয়ে বোলপুরে যাতায়াতের রাস্তাটা তুমি আবার পরিষ্কার করে ফেলবে, তাহলে তুমি ভুল করছো। আমি তোমাকে আজ বলে দিচ্ছি, খবরদার আর কোনোদিনও তুমি বোলপুরে আসবে না। এরপরেও যদি তুমি ভাবো তুমি এখানে আসবে, তাহলে কিন্তু আমাকে অন্য রাস্তা নিতে হবে। যাও এখান থেকে। আমার বিরুদ্ধে তুমি যে রাস্তায় নাও না কেন, আমার থেকে তুমি যতই দূরে সরে যেতে চাও, আমার রাস্তা কিন্তু তোমার দিকেই যাবে। আর একটা কথা না বলে পারছি না, নিরুদি কিন্তু সুইসাইড করার চেষ্টা করেছিল। কিন্তু এই মুহূর্তে একমাত্র তুমি পারো পুরো সিচুয়েশনটা সামলাতে। কাজটা তুই খুব ভালো করেছিস বুঝলি, যদিও ওই হঠাৎ পুলিশ হয়ে গিয়ে সুযোগটা পেয়ে গেছিস সেটা ঠিক আছে, বাট স্টিল খুব ভালো কাজ করেছিস। চীনা ছিল ওই সমাজের পাপ, বুঝলি না, পাপ। আমি ওকে দু চোখে দেখতে পারতাম না। খুব ভালো করেছিস, খুব ভালো কাজ করেছিস তুই। চীনা সমাজের পাপ, আচ্ছা স্ট্রেঞ্জ। আমি দেখেছি তুই আর তোর এই ভূতনাথ নেতা দুজনে একই সুরে বাজিস রে। কয়েকদিন আগে তো দেবী হয়ে এসেছিলি চীনাকে বাঁচানোর জন্যে, আজকে চীনা হয়ে গেল পাপ। সত্যি বাড়ি, চীনা যদি পাপ হয় তাহলে তুই আর তোর এই নেতা দুজনে কি পুণ্যের ঢিপি। তো তোরা কি পুণ্য করছিস শুনি? আহা, আমরা পুণ্য করি বা না করি, তুই তো করেছিস। চীনাকে মেরে তুই তো মহাপুণ্য করেছিস না? পুণ্য কতটা করেছিস সেটা জানি না, তবে তুই যেটা ভাবছিস যে তুই আমায় ক্ষীর খাওয়াবি, সেটা তুই ঠিক ভাবছিস না। আমার মুখ দিয়ে এটা বেরোবে না রে যে আমি চীনাকে মেরেছি। তুই বাঁশতলা অঞ্চলে একেবারে রাস্তার ওপরে গুলি করে কে মারলো বলতো চীনাকে? কে মেরেছে আমি কি জানি। দেখ, চীনা হলো গান্ধী নালিকা কীড়া। গান্ধী নালিকা কীড়া মানে হলো নোংরা নর্দমার পাঁকে যেসব পোকা জন্মায়, সে পোকাগুলোকে বলে চীনা, মানে ওই ক্যাটাগরির মধ্যে পড়ে আর কি। এবার সেই পোকাকে কে টিপে মেরেছে সেটা আমার বাপ কি করে জানবে তুই বল। দেখ, এই চীনা ফিনা আমাদের লোকেরা না ইলেকশনের আগে অনেকগুলো খরচার গাদায় চলে যায়, প্রত্যেক বছর যায়, এরপরেও যাবে, তুই আটকাতে পারবি না। আর এই ধরনের চীনা মতন লোকগুলোকে তোরা বানাস, আবার তোদের কাজ শেষ হয়ে যায় তোরাই তাদেরকে মেরে দিস। দেখ, দেখে যা, তোর ওই পিয়ারের ভূতনাতি হয়তো চীনাকে করে দিয়েছে। দেখ পড়ি, আমার না এসব নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই, দেখারও দরকার নেই। ভালো কথা বলছি, সামনে ইলেকশন, তুই আমাদের সঙ্গে হাত মেলা। কি না, তোর সঙ্গে হাত মেলাতে পারবো না। তোর এই নোংরা হাতের সঙ্গে যদি আমি আমার হাত মেলাই তাহলে আমার হাতটা নোংরা হয়ে যাবে। এখন ভূতনাথ নেতা, ভূতনাথের কথাটা তো আলাদা, কিন্তু তোর সঙ্গে পড়ি। ভয় পেয়ে গেছিস? আমার সঙ্গে হাত মেলাতে চাইছিস? না,
তোর সঙ্গে আমি হাত মেলাবো না। বুঝতে পারছি চীনা মারা যাওয়ার পর একটু যেন বুকে ভয়টা বেড়ে গেছে। আর তুই ভাবছিস সামনে ইলেকশনের আগে যদি আমার সঙ্গে হাতটা মেলাতে পারিস তাহলে ইলেকশনে জেতা তো একেবারে কেউ আটকাতে পারবে না। দেখ বিশাখা, আমার না ইদানিং কি এরা হয়ে যায়, মাথাটা না গরম হয়ে যায় মাঝে মাঝে। আর মাথা গরম হয়ে গেলে হাত ফাত চলে। আর হাত ফাত তো থাক, আমি আর চট্টর মারা ছেড়ে দিয়েছি, একদম পানে মেরে দিই এখন। দেখ মাথাটা গরম করাস না, কারণ মাথাটা আর যদি এর থেকে বেশি গরম হয়ে যায় তাহলে চীনার পাশে কিন্তু খবরের কাগজে তোর ছবিটা বেরিয়ে যাবে। তুই কি চাস? চীনার পাশে খবরের কাগজে আমার ছবিটা বেরিয়ে যাবে? তার মানে চীনাকে তুই? না 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 না, সেটা তো আমি বলবো না। যতটুকু বলার ততটুকু তো আমি বলে দিয়েছি। এরপর যতটুকু বোঝার সেটা তুই বুঝে নে। তবে একটা কথা আমি তোকে বলছি যে দেখ, আমার যদি মাথাটা গরম হয়ে যায় আর আমি যদি কিছু একটা করে বসি তাহলে কিন্তু তোকে কেউ আটকাতে পারবে না, মানে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে তো কেউ আটকাতে পারেই না, এমনকি তোর ওই পিআরের নেতা ভূতনা তো কিছু করতে পারবে না। আর ভালো সাজেশন তোকে দিচ্ছি, তুই একটা ভালো ফটোগ্রাফে ডাক, ডেকে চুল টুল খুলে ভালো করে এদিকের একটা ফন্টাল ছবি তুলে রাখ। কবে কাজে লেগে যাবে ভগবান জানে। না বড় করে ছবি তোরও বেরিয়ে যাবে খবরের কাগজে চীনার পাশে। তো কটমট করে তাকাস না, চোখে জয় বাংলা হয়ে যাবে।